দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডাক্তার সারোয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস। এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার সারোয়ার জাহান ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নিউরোলজি, অ্যাপোলো হসপিটালস, ঢাকা। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস। তো সবার প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস বলতে আমরা কি বুঝি? বেশিরভাগ লোকের মাথায় একটা জিনিস গেঁথে রয়েছে যে মানসিক অসুস্থতা মানে হলো তোমার পাগল, বুঝছো? এখন আমি তোমাকে একটা ঘটনা বলি। যেমন মনে করো একটা বাচ্চা মাথা ব্যথা নিয়ে এসেছে। এটার কারণ কিন্তু কখনো কখনো এই তার মানসিক চাপ, অথবা একটা বাচ্চা পেটে ব্যথা নিয়ে এসেছে, তার এটার এক নম্বর কারণ হতে পারে মানসিক চাপ। একটা বাচ্চা হঠাৎ করে দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটার কারণ কিন্তু হতে পারে মানসিক চাপ। এখন 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তার মানসিক চাপ কেমন করে হবে? বেশিরভাগ মা বাবা মনে করেন আমি তাকে তার খাওয়ার কোনো সমস্যা নাই, পড়ার কোনো সমস্যা নাই, তার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি দিচ্ছি, প্রোভাইড করা হচ্ছে, সে টেলিভিশন দেখছে, খেলাধুলা করছে, তার মানসিক চাপের উৎস কি? এটা বেশিরভাগ মা বাবা মানতে চান না, অথবা মানে ডিগ করেন না কেন হচ্ছে। এটা কি সত্যি সত্যি মানসিক সমস্যা? আমি যখন বলি যে তোমার বাচ্চার মানসিক চাপ পড়েছে, ওনারা অনেক ক্ষেত্রে রিফিউজ করেন, না অসম্ভব, আমার বাচ্চার হতেই পারে না, আমি তাকে সবসময় আনন্দের মধ্যে রাখি। আমি কিছু তোমার সঙ্গে কিছু কেস, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো। দেখো যে কেমন করে কেসগুলো মানে মানসিক কারণে হয়েছে এটা বোঝা যায়। আচ্ছা স্যার, আমরা এই কেসগুলো দেখব। তার আগে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন চলে আসছে মনে, সেটা হচ্ছে এই মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতা নিয়ে কথা বলবেন মনোরোগ বিশেষজ্ঞরা বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা। আমরা এই বিষয় নিয়ে এখানে কেন আলোচনা করছি আজকে? এক্স্যাক্টলি। দেখো, একটা রোগী কিন্তু তোমাকে এসে বলবে না যে আমি মানসিক অবসাদগ্রস্ত অথবা মানসিক রোগী। যেমন একটা বাচ্চা মাথার ব্যথা নিয়ে এসেছে, ও কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাবে না, এবং সাইকিয়াট্রিস্টের কাছে গেলেও কিন্তু মাথা ব্যথার যে অন্য কারণগুলো উনি কিন্তু এক্সপ্লোর করতে অত কমফোর্টেবল হবেন না। তো সেই জন্য কিন্তু তোমার আমাদের কাছে আসতে লাগবে। আমি তোমাকে প্রথম যে কেসটা বলবো সেটা হচ্ছে 5 বছর বয়সী বাচ্চা, ও নার্সারিতে পড়ে। গত 2 মাস ধরে সে স্কুলে যায়, এবং স্কুলে যাওয়ার সময় প্রতিদিন বমি করে, আর পেটে ব্যথা হয়, এবং পেটে ব্যথাটা কোথায়? নাভির গোড়ায়। তাকে এক্সটেন্সিভ টেস্ট করা হলো, তার আলট্রাসোনোগ্রাম করা হলো, তার এন্ডোস্কোপি করা হলো, ইউরিন প্রোফাইল বলি আমরা, আরএমই এবং ইউরিন কালচার খুব ইম্পর্টেন্ট। যখন পেটে ব্যথা হয় আমরা ইউরিন কালচার করি, সব কিছু করা হলো, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। কনস্টিপেশন এক্সক্লুড করা হলো, তার কনস্টিপেশন নাই। কনস্টিপেশন খুব ইম্পর্টেন্ট কারণ। কিন্তু আমি যখন তার ডিটেলস হিস্ট্রি নিলাম, ঘটনাটা এরকম, সে প্রতিদিন রাতে ঘুমাতে যায় 12টার সময়। সে শুয়েই যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তা তো নয়, সে তার ঘুমাতে লাগে 1টা। তো সে যখন সকাল 7টার সময় ওঠে, মা অনেক ধাক্কায় তাকে উঠাতে লাগে। তার ঘুমটা পরিপূর্ণ হয় না, ফোর্সফুলি প্রতিদিনই তাকে ধাক্কাতে হয়। সে বলে যে আরেকটু 5 মিনিট পর। এখন তুমি এর ক্ষেত্রে চিন্তা করো, সে যদি 12টার সময় ঘুমায় বা 1টার সময় ঘুমায়, তার ঘুম হচ্ছে মাত্র 6 থেকে 7 ঘন্টা। এই বয়সী বাচ্চার, 5 বছর বয়সী বাচ্চার ঘুম লাগবে মিনিমাম 10 আওয়ার্স, মিনিমাম 10 ঘন্টা। তাহলে প্রতিদিন সে ড্রাউজি থাকছে, তার ইচ্ছার বিরুদ্ধে কাজ হচ্ছে। তাহলে এবং তাকে ব্রেকফাস্ট করানো হচ্ছে 7:30টার সময়। তারপরে সে কিন্তু ভালো স্টুডেন্ট, সে বুদ্ধিমান। তাহলে এই বাচ্চাটাকে আমি সমস্ত কিছু যখন আমি এক্সপ্লোর করলাম, তাকে কি করেছে আমি করলাম কি, তাকে ঘুমের ওষুধ দিলাম। হ্যাঁ, মা বাবা ভয় পেয়ে গেল, তুমি ছোট বাচ্চাকে ঘুমের ওষুধ দিচ্ছ, এ কেমন কথা? স্বাভাবিক, সবার মনে প্রশ্ন আসবে যে এই ঘুমের ওষুধটা বেশি দিন খেলে ওর কোনো সাইড ইফেক্ট হবে কিনা বা বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা। এক্স্যাক্টলি। তখন আমি করেছি কি, সেটা হচ্ছে কি, তুমি জানো কি না, সেটা হচ্ছে যে
আমাদের যে ঘুম আসে তার মধ্যে শরীরের মধ্যে একটা জিনিস বেড়ে যায়, সেটার নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন শরীরে যখন বাড়ে তখন আমাদের ঘুম আসে। এখন আমরা মেলাটোনিন গ্রুপের ওষুধ পাওয়া যায়, তা আমরা করি কি মেলাটোনিন দিই। যেমন একটা বাচ্চা ধরো 12টার সময় ঘুমায়, আমি বলি কি তুমি মেলাটোনিনটা দাও হচ্ছে এই 11টার সময়। এরকম আমি 2 মাস তাকে ওষুধটা খাওয়ালাম। শুধু 11টা নয়, পরে আবার 10টার সময় আমি নিয়ে আসি, 9টার সময় নিয়ে আসি, তাহলে ধীরে ধীরে এই দিকে টেনে নিয়ে আসি, ঘুমের সময়টা বাড়তে থাকে। যখন আমি এরকম করলাম 2 মাস পরে বিশ্বাস করো তার সমস্ত হেডেক চলে গিয়েছে, সমস্ত পেটে ব্যথা চলে গিয়েছে। তার মানে এখানে একটা প্রশ্ন আসছে যে সে এই যে প্রতিদিন সকালবেলা বমি করতো বা ও বলতো যে তার নাভির গোড়ায় ব্যথা হচ্ছে, এই ব্যথাটা কি সে সত্যিই অনুভব করতো নাকি সে এটা নিজে নিজে মন গড়া বানিয়ে নিত? অ্যাকচুয়ালি বানিয়ে নেয় না, এটা বললে আবার হয় কি, তুমি যদি বলো যে তুমি বানিয়ে করছো এটা বা অভিনয় করে করছো, এটা কিন্তু অনেকে বলেন, কিন্তু এটা কিন্তু বাচ্চার জন্য হার্টিং। এটা তুমি যদি বলো তুমি অভিনয় করছো, মনে আঘাত পায়। এটা অবচেতন মন থেকে আসে, অবচেতন মন থেকে আসে। হয় কি, তুমি যখন নর্মাল লাইনে চলছো না তখন মন আরেক দিক থেকে ডাইভার্ট করে। তো সেই জন্য এইভাবে না বলে আমরা বলি কি যে ও ঠিকই আছে, তাহলে আমরা একটু ঘুমের পরিমাণ বাড়িয়ে দিই, এবং বিশ্বাস করো তার সমস্ত সিমটমগুলো কমে গিয়েছে। তাহলে এইখানকার যেই রোগের উৎপত্তি, সেটা আমি যদি মানে শুধু পেটের অসুখে ধরে থাকতাম অথবা বমির ওষুধে ধরে থাকতাম তাহলে কিন্তু লাভ হতো না। এটার মূল উৎপত্তি স্থল আমি দেখেছি যে মূল উৎপত্তি স্থল মানসিক চাপ। তাহলে এই যে স্যার বললেন যে ওর ঘুমের সমস্যা হচ্ছিল এবং এটা আস্তে আস্তে প্রথমে 11টা তারপর 10টা, তো হুট করে যদি রাত 9টায় ওষুধ দিয়ে যদি মানে হুট করে যদি ঘুমের সময়টা বাড়ানোর চেষ্টা করা হতো তাহলে কি সেটা এতটুকু ফলপ্রসূ হতো? না, ফলপ্রসূ হতো না। এবং এসব ক্ষেত্রে আমি যেটা করি যে 1.5-2 মাস যখন স্লিপের প্যাটার্ন তৈরি হয়ে গেল তখন আস্তে আস্তে করে ওষুধটা থেকে বের হয়ে চলে আসে, এবং এটা আমরা সাকসেসফুল হই, এবং বেশিরভাগ ক্ষেত্রে এইটা কার্যকরী। অসাধারণ একটা সুন্দর আমরা কেস স্টাডি শুনলাম, তো আমরা এর পরের কেসে চলে যাচ্ছি। আমি তোমাকে এই বাচ্চাটার গল্প বলি। ও এসেছিল আমার কাছ থেকে, এই ছেলেটা খুব ভদ্র ছেলে, নোয়াখালী থেকে এসেছিল, 12 বছরের বাচ্চা। ও ক্লাস 4-এ পড়ে, খুবই ভালো স্টুডেন্ট। তো তার বাবা তাকে টার্গেট দিয়েছে, তোমাকে আমরা নতুন যে নামকরা যে স্কুল ওখানে ভর্তি করব। এই স্কুলে ভর্তি করতে হলে তোমাকে কোচিংয়ে ভর্তি করতে হয়, 6 মাস 1 বছর কোচিং করতে হয়। তো তার মাথায় গেঁথে আছে যে আমাকে ওই স্কুলে ভর্তি হতে হবে, যদি আমি ভর্তি না হতে পারি তাহলে তো আমার ইজ্জত চলে গেল। তো ও অনবরত কোচিং করছে, অনবরত পড়াশোনা করছে, কিন্তু এই যে মানসিক যে চাপ তার উপর কাজ করছে, তো তার ফলে সে এই মানে 2 মাস 3 মাস পরে দেখো তার অবস্থা, দেখো মনে হবে কি সে মারা যাচ্ছে। আমার কাছে নিয়ে এসেছে খিঁচুনির জন্য, ডাক্তার সাহেব এটা খিঁচুনি কিনা দেখেন, আমার বাচ্চার খিঁচুনি হচ্ছে। এবং যখন বাচ্চা এরকম করে তখন মা বাবা কিন্তু পাগলের মতো হয়ে যায় যে আমার বাচ্চা বোধহয় মারা যাবে এখনই। কথা বুঝেছো? তো আমরা পরে বুঝতে পারি যে এটা হিস্টেরিক্যাল অ্যাটাক বলি, আমরা হিস্টেরিক্যাল অ্যাটাক বলি। তার সমস্ত মানে টেস্টগুলো যে আমরা ব্রেনের এমআরআই করেছি, ব্রেনের বিভিন্ন পরীক্ষা করেছি, ইইজি করেছি, সমস্তগুলো নেগেটিভ। স্যার এখানে তাহলে প্রশ্ন আসে যে যখন নাকি বাবা মা মনে করছেন যে এটা খিঁচুনি, তো কি দেখে বোঝা যাবে যে এটা খিঁচুনি না অন্য কোনো সমস্যা? এটা কি দেখে বোঝা যাবে? এক্স্যাক্টলি, খিঁচুনিগুলো সাধারণত শর্ট লাস্টিং হয়, আর এখানে যে অ্যাটাকগুলো এগুলো সাধারণত লং লাস্টিং হয়, এটা একটা। 2 নম্বর হচ্ছে তুমি যদি এই যখন এরকম হয় তুমি যদি তাকে কথা বলো এই তুই কানটা এরকম কর, ঘাটটা এরকম কর, ওরা কিন্তু করতে পারে, কমান্ড ফলো করে, অ্যালার্টনেস থাকে। কিন্তু নর্মাল খিঁচুনিতে সেই কমান্ড ফলো করে না। হ্যাঁ, আরেকটা জিনিস হয় কি, যে ধরো এই বাচ্চাটা দেখবে কি যে এখন হচ্ছে এই রকম, পরের সময় হয়তো বুকের ব্যথা শুরু হবে, পরের সময় মাথা ব্যথা শুরু হবে, এই পিকচারগুলো এক এক সময় এক এক রকম। হ্যাঁ, তখন বুঝি যে না আমরা বোধহয় মানসিক সমস্যার কারণে হচ্ছে। তো এইকে যখন আমরা টেস্ট করলাম সমস্ত অর্গানিক কারণ, যে সমস্ত কারণে তোমার খিঁচুনি হতে পারে সেগুলো আমরা সব এক্সক্লুড করেছি। তারপরে যখন তাকে আমরা ওষুধ দিলাম এবং তোমার কিছু কাউন্সিলিং করলাম, তখন বাচ্চা 2 থেকে 3 মাসের মধ্যে সে পুরোপুরি ভালো হয়ে গেল। এখনের প্রশ্ন হচ্ছে যে ওষুধ জরুরি কিনা, কাউন্সিলিং জরুরি কিনা। আমি যখন বলি যে আমরা কিছু ওষুধ দিই, ওষুধ দিলে পরে অনেক হেল্প হয়, যেগুলো মানসিক চাপ কমায়, যেটা ঘুমের প্যাটার্ন ঠিক করে, তারপরে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয়, ওতে খুব ভালো কাজ করে। তো তোমার এখন প্রশ্ন হলো যে
আমার মনের মধ্যে একটা সমস্যা রয়ে গেছে, এটা ওষুধ কি সারাবে? কোনোদিনই সারাবে না। তাহলে আমার মাথায় যে গেঁথে রয়েছে যে আমাকে ওই স্কুলে ভর্তি হতে হবে, স্কুলে ভর্তি না হলে আমার আব্বা আম্মা মন খারাপ করবেন, তারপরে হচ্ছে আমার ইজ্জত থাকবে না, তখন এরকম এইগুলো চলে আসে যখন বাচ্চারা নিতে পারে। এবং এই কাউন্সিলিংটা একবার দুবার করালে কিন্তু হয় না, তোমার দিনের পর দিন ওই কাউন্সিলিং করতে হয়, 6 মাস 1 বছর। এই 6 মাস 1 বছর কাউন্সিলিং কি প্রতিদিন করতে হবে নাকি সপ্তাহে 2-3 বার? এবং একই সঙ্গে মা বাবাকে সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে অ্যাটিটিউড চেঞ্জ করা যে আমাকে কাউন্সিলিং কি শুধু সন্তানেরই হবে না, বাবা মারও প্রয়োজন? আমার মনে হয় এক্ষেত্রে বাবা মার কাউন্সিলিংটাই বেশি প্রয়োজন। আমি মাঝে মাঝে বলি যে তুমি থামো, তুমি বাচ্চাকে স্পেস দাও আগানোর জন্য। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা বোঝার ব্যাপার আছে যে এটা কিন্তু সহজ অসুখ নয়। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে না, বাচ্চা মারা যাবে না, বাচ্চা ঠিকই আছে, কিন্তু যতবার এরকম অ্যাটাক হয় মা বাবা কিন্তু মন খারাপ করেন। এখন এই ক্ষেত্রে আমি বলি যে যেই রোগের উৎপত্তি তোমার 4 মাস 6 মাসে হয়েছে, সেটা কিন্তু 2 দিনের অসুখে যাবে না। 2 দিনের তুমি ওষুধ খাওয়াচ্ছ, 7 দিনের ওষুধ খাওয়াচ্ছ, 15 দিনের ওষুধ যাবে না, কিন্তু এটা 4 মাস 6 মাস 1 বছর ওষুধ খাওয়াতে হয় এবং তারপরে আস্তে আস্তে বের হয়ে আসতে হয় ওর থেকে। এবং তার মধ্যে বাচ্চাকে তোমাকে তার অ্যাটিটিউড চেঞ্জ করতে হয়, মা বাবাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া লাগে। স্যার, এখন আমরা কথা বলছিলাম 12 বছরে একটি ফুটফুটে মেয়ে নিয়ে। তো স্যার, ওর কি সমস্যা ছিল? ওরা থাকে গুলশানে, ও খুব ধনী পরিবারের বাচ্চা। তো ও ক্লাস গ্রেড 4-এ পড়ে। তো ওর হয় কি, বলে কি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা 1 মাস ধরে হচ্ছে। তো ওনারা আমাকে বলেন যে ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা ইসিজি করেন, একটা একো করেন, হ্যাঁ আমরা নাকি রেসপিরেটরি মেডিসিন দেখাবো, নাকি আপনাকে দেখাবো। আমি বললাম তুমি থাকো, আমি দেখছি। তো এই বাচ্চাটার হিস্ট্রিটা এরকম যে আমরা যত টেস্ট করেছি সবই রিপোর্টগুলো ভালো ছিল। ওরা একটা বোন আছে যে প্রায় সমবয়সী, 1-2 বছর ছোট বড়। ও বোনের সঙ্গে অনেক ফাইট করে। তো ওর ফাইট করতে করতে কখনো কখনো মনে হয়েছে না, আমার মা সম্ভবত আমার বোনকে বেশি প্রশ্রয় দিচ্ছে, আমাকে কম দিচ্ছে। এটা সিবলিংস রাইভালরি বলি আমরা। এটা সাধারণত আমরা দেখি সব 2-3 জন ভাই বোন থাকলে সবার মধ্যে এটা 2-1 জনের মধ্যে থাকে, এই কমপ্লেক্সিটিটা থাকে যে আমাকে বোধহয় কম ভালোবাসে, আমাকে বোধহয় কম ভালোবাসে। এবং এই অবস্থা এত সিরিয়াস পর্যায়ে গেছে, সে বলছে যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। তো এটা কিন্তু একদিনে হয়নি, তো এটা 6 মান্থস 1 বছর 2 বছর এরকম সময় হয়েছে। তো ওকে আমি যখন ধরলাম যে না, এটা মানসিক তার চাপের কারণে হচ্ছে, তখন আমি তাকে ফ্লুক্সিটিন দিলাম এবং 3 থেকে 4 মাসের মধ্যে আমরা ওভারকাম করতে পেরেছি সমস্যা থেকে। তো এক্ষেত্রে কি শুধু ওষুধেই কাজ হয়েছে নাকি এর বেলাও আমাদের কাউন্সিলিং এর প্রয়োজন হয়েছে? প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কাউন্সিলিং জরুরি, কারণ তোমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে বাচ্চা। তার মানসিক যেই কারণে হয়েছে সেটাকে একটু মানে এক্সপ্লোর করে ওকে বোঝাতে লাগবে যে না, আমাদের মাথায় তো গেঁথে রয়েছে আমার বোনকে আমার বাবা বেশি ভালোবাসেন বা আমার মা বেশি ভালোবাসেন, এটাকে তার থেকে মানুষ থেকে সরাতে লাগে। তাহলে স্যার, আমরা আজকে যে কয়টা কেস স্টাডি শুনলাম, প্রতিটাতেই আমাদের বারে বারে চলে আসছে যে প্যারেন্টিংয়ের বিষয়টা বা অভিভাবকত্ব, যে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো যেটা অবশ্যই আমাদের আজকালকার যুগে এখনও অনেকটাই অবহেলা। আমরা আসলে মনে করি যে সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায়, কিন্তু বিষয়টা আসলে তা না, এটা অনেক গভীর। তো এই বিষয়ে যে এখন আরেকটি বার্নিং ইস্যু, সেটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিং যেটাকে বলা হয়। তো এই বিষয়ে কি বলার আছে আপনার স্যার? পজিটিভ প্যারেন্টিং হলো, দেখো আমরা মা বাবা হিসেবে কিন্তু অনভিজ্ঞ। যেমন কেউ 2 বছর হয়েছেন বাবা হয়েছেন, কেউ 5 বছর হয়েছে বাবা হয়েছেন, কেউ 10 বছর হয়েছেন। হ্যাঁ, এবং সত্যিকারের কোনটা মঙ্গলজনক আমরা কিন্তু সত্যিকার অর্থেই জানি না। তো সেই জন্য আমি খুব যেগুলো ফেস করি, যেগুলো করলে আমরা উপকার পাই এবং সারা পৃথিবীতে যেগুলো স্বীকৃত জিনিস, সেটা আমি বলবো এটা আমরা পজিটিভ প্যারেন্টিং বলি। আমার বাপ হিসাবে কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে বাচ্চাকে তোমার যত ইনভেস্টমেন্ট আছে, সব ইনভেস্টমেন্টের বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার বাচ্চাকে তুমি সময় দাও। ধরো তোমার কোটি কোটি টাকা কোনো কাজে লাগবে না যদি তোমার সন্তান মানুষ না হয়। তো সেই জন্য পৃথিবীর সবথেকে ব্যস্ততম লোক যে, তাকে আমি বলি যে তুমি বাচ্চা যখন খেতে আসো তখন বাচ্চাকে ডেকে নিয়ে যাও, যে বাচ্চার সঙ্গে খাও, বাচ্চার সঙ্গে খাও। তুমি যদি হঠাৎ করে তাকে বলো সবসময় সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবা, সে কিন্তু নেবে না।
তুমি যখন তোমার এক্সাম্পলে দেখাবা যে তুমি কখনো নিজেরই মিথ্যা কথা বলো না এবং তোমার আচার আচরণে তুমি শো করছো যে না তুমি তাকে কেয়ার করো, তখন কিন্তু সে তোমার কথা নেবে। তাহলে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ টু গিভ টাইম। এটা মাকেও দিতে হবে, বাবাকেও দিতে হবে, শুধুমাত্র মায়ের উপর ছেড়ে দিলে হবে না কিন্তু। আর সিরিয়াস অ্যাবাউট স্লিপ, এই যে তুমি অনেকগুলো রাত 12টার সময় যে ঘুমিয়ে যাচ্ছে আমাদের প্রথম যে কেসের যে শিশু, এক্স্যাক্টলি ঢাকা শহরের আমি তোমাকে বলতে পারি 50% বাচ্চা স্কুলে ড্রাউজি থাকে এবং ড্রাউজি থাকার কারণে তাদের স্কুল পারফরমেন্স খুবই খারাপ হয় এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণে যে মানসিক ব্যাধির। এবং এক্ষেত্রে মনে হয় শুধু সন্তানকে যদি আমি বলি যে না 10টার মধ্যে তোমার ঘুমিয়ে পড়তে হবে, এটা শুধু বললে হবে না। বাচ্চারা কোনো কিছু বলে শেখে না, ওরা দেখে শিখে। কাজে সন্তানকে যদি আমি 10টায় ঘুম পাড়াতে চাই তাহলে আমাকেও 10টার সময় ঘুমাতে হবে। এক্স্যাক্টলি এবং এটা আমরা স্লিপ হাইজিন বলি। ছোট বাচ্চার ক্ষেত্রে মিনিমাম 10 আওয়ার্স স্লিপ খুব জরুরি এবং এটার কোনো বিকল্প নাই। আর আরেকটা হচ্ছে যে তুমি যখন তুমি যে একজন মানুষ, হ্যাঁ, তোমার যে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, হ্যাঁ, সেটা তাকে শেখাতে লাগবে। যেমন মনে করো আমি কি করি, ভাতটা খেয়ে প্লেটটা ফেলে চলে যাই, হ্যাঁ, কিন্তু পৃথিবীর কোথাও এরকম পাবা না। ও নিজের প্লেট নিজে ধোবে, হ্যাঁ। তাহলে ফ্যামিলিকে তুমি কন্ট্রিবিউট করছো, যে এটাকে ছোটোকাল থেকে শেখাতে লাগবে। তারপরে হচ্ছে বাচ্চাকে শেখাতে হবে বাচ্চাটার প্রবলেমে পড়েছে সে যেন নিজে কেমন করে সলভ করে। সে যদি এটাকে সলিউশন করতে পারে তাহলে খুবই ভালো, যদি সলিউশন করতে গিয়ে ভুল করে সেটাও ভালো, তার জন্য লার্নিং হচ্ছে। এবং তখন মাকে একটু ট্রিক্স দিতে হবে যে তুমি যদি এটা না করে এইরকম করতে তাহলে ভালো হতো। এই যে সেলফ ইন্ডিপেন্ডেন্স করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে কি যে সিম্পলিফাই দের ফ্যামিলি রুল। আমরা বলি কি যে এইটা করবি না, ওটা করবি না, ঠান্ডা পানি খাবি না, আইসক্রিম খাবি না, এটা খাবি না, সেটা এটা না করে তুমি করো কি যে মেক ইট সিম্পলিফাইড। কীরকম সিম্পলিফাইড? আমি যদি আমার বাচ্চার ক্ষেত্রে বলি, যদি তুমি একমত নাও হতে পারো, কিন্তু আমি যেভাবে সোজা করে বলি যে বাচ্চাকে বলবো আমি সবসময় সত্যি কথা বলবি, কখনো মিথ্যা কথা বলবি না, এটা বড় টিচিং। 2 নম্বর হচ্ছে যে যেটাই করবি সেটাই নিষ্ঠার সঙ্গে করবি, মানে সিনসিয়ারলি করবি, হ্যাঁ, মানুষকে ভালোবাসবি। আমি ভালো খাবার খাচ্ছি আর আমার কাজের লোকে খারাপ খাবার দিচ্ছি, এটা মানুষের কাজ হতে পারে না। তারপরে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নো বলি বাচ্চাকে, না এটা করবো না, খবরদার। যত পারো নোকে অ্যাভয়েড করো, যদি তোমার আদর্শের সঙ্গে কনফ্লিক্ট না হয়। আরেকটা হচ্ছে যে যদি আমার বাচ্চা আমার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে বুঝতে হবে যে আমার কোনো ঘাটতি আছে, এটাকে ইগনোর করো না, আমার মধ্যে। এই ছোট ছোট ট্রিক্স যদি তুমি খাটাও তাহলে দেখবে কি যে মানে বাচ্চাদের লালন পালন খুব কঠিন কিছু নয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই 3-4টে যে কেস স্টাডি শুনলাম সেটা থেকে আমরা এবং আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছি। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা দেখছিলাম ডাক্তার সারোয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানটি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে জানলাম বাচ্চার মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস কি এবং এর প্রতিকারে আমরা কি কি করতে পারি। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।